এই ট্যুরটা মানে ট্যুর নয়, এটা মহাতীর্থযাত্রা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। অভ্যর্থনাটা ভালোই করলো, যেটা পরিক্রমার সময় সবচেয়ে চ্যালেঞ্জিং। এই প্রথমবার জীবনে কোনো এয়ার হোস্টেসের পাশে বসে ফ্লাইটে যাত্রা করছি। এখনো আমাদের দুর্ভাগ্য শেষ হয়নি। তো এই হচ্ছে লেটেস্ট আপডেট। এরকম হতে পারে, যা শুনলাম, যে আমাদের দুদিনও এখানে থেকে যেতে হতে পারে। অবস্থা খুব খারাপ। মহাদেব কত পরীক্ষা নিচ্ছে বলো। হ্যাঁ, তুই যাবো, আলবাত যাবো। আজকে 11 তারিখ, 11 জুলাই 2025। আমরা কাঠমান্ডু এসেছি 7 তারিখ রাত্রিবেলা। আপনারা জানেন গতকাল পৃথ্বীজিৎকে ফ্লাইটে তুলে দিয়েছিলাম, সেটাও দেখেছেন আপনারা। পৃথ্বীজিতের দুর্ঘটনার খবরও জানেন। আজকে ভোরবেলা ও 4:45-এ কলকাতা ল্যান্ড করেছে, বাড়ি পৌঁছে গেছে, সব কিছু ঠিক আছে। কিন্তু পৃথ্বীজিৎকে আর পাচ্ছি না আমরা এই ট্যুরে। আর যেটা গুড নিউজ সেটা হচ্ছে যে আমরা আজকে আমাদের কৈলাস মানস যাত্রা শুরু করছি শেষ পর্যন্ত। মানে ব্যাপারটা হলো এরকম যে অবশেষে মহাদেবের পরীক্ষায় করলাম আমরা পাস। আজকে যাচ্ছি মানস কৈলাস। তবে যে রুট দিয়ে যাওয়ার কথা ছিল সেই রুট দিয়ে আমরা যাচ্ছি না। জানেনই তো যে সেই রুটে ব্রিজ ভেঙে গিয়েছে। কেরুং যাওয়ার যে রাস্তা, ফ্রেন্ডশিপ ব্রিজ পুরো ধুয়ে গেছে। সেটা আশু কোনো সম্ভাবনা নেই সেটা রিকনস্ট্রাক্ট করার, হবেও না। নেক্সট 1 মাসের মধ্যেও হবে বলে মনে হয় না। আরেকটা যেটা রুট ছিল এখান থেকে, কাঠমান্ডু থেকে, সেটা হচ্ছে ওই তাতোপানি হয়ে, সেটাও বন্ধ। সেটা দিয়ে এক্সিট করতে দিচ্ছে তিব্বত থেকে চাইনিজ সরকার। যারা ওখানে আটকে গিয়েছিল তারা ওই রুট দিয়ে বেরিয়ে এসছেন, কিন্তু ওই রুট দিয়ে আমাদের এন্ট্রি করতে দেবে না। আরও একটা রুট রয়েছে, সেটা হচ্ছে নেপালগঞ্জ দিয়ে। এখানে ট্যুর অপারেটররাই ওটা করায়। লখনৌ, নেপালগঞ্জ, সেখান থেকে সিমিকোট ফ্লাই করে, তারপর সিমিকোট থেকে হিলসা। হিলসা হচ্ছে বর্ডার। এবার সিমিকোট থেকে হিলসা বাই জিপেও যাওয়া যায়, হেলিকপ্টারেও যাওয়া যায়। তারপর হিলসা থেকে বর্ডার ক্রস করলে হচ্ছে টাকলাকোট। তো ওই হিলসা টাকলাকোট বর্ডার দিয়ে আমরা তিব্বতে ঢুকবো, সেখান থেকে মানস সরোবর। এই রুটটাও পপুলার, কিন্তু ওই রুটে খরচা বেশি, 50,000 টাকা বেশি। আমাদেরকে গতকাল সকালে আমাদের যে ট্যুর অপারেটর এই রুটের অপশানটা দেয়, বলে 50,000 টাকা বেশি লাগবে যদি তোমরা জিপে যাও, মানে সিমিকোট থেকে হিলসা অব্দি যদি জিপে যাও। আর যদি হেলিকপ্টার অপশান নাও তাহলে 80,000 টাকা পার হেড বেশি লাগবে। তো আমরা স্বাভাবিকভাবেই জিপের অপশানই বেছে নিয়েছি। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি নেপালগঞ্জ আজকে ফ্লাইটে করে। এটা ওই 50,000-এর মধ্যেই ইনক্লুডেড। নেপালগঞ্জ থেকে কাল সকালবেলার ফ্লাইটে যাব সিমিকোট, তারপর সেখান থেকে জিপে চড়ে হিলসা। পরশুদিন খুব সম্ভবত আমরা বর্ডার ক্রস করে যাব তাকলাকোট, তারপর সেখান থেকে মানস সরোবর। এই হচ্ছে আমাদের আপডেট এই ট্যুরের। আর আজকে 3:55 ফ্লাইট এখানে কাঠমান্ডু থেকে, ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। সেই জন্য রেডি হয়ে গিয়েছি আমরা। এখন বাজে দুপুর প্রায় 2টোর সময় গাড়ি আসবে। আমরা ব্যাগটা সব করে নিয়েছি। আর একটা কথা, এই যে ট্যুর অপারেটররা, এরা কিন্তু আমাদেরকে ব্যাগ দিয়েছে। আমরা যে ব্যাগ নিয়ে এসেছিলাম সেটা চলবে না। দেখুন এখানে ওনারা ব্যাগ দিয়েছেন এবং এটা ট্যুর কস্টের মধ্যে ইনক্লুডেড। শুধু ব্যাগ নয়, একটা পিঠের ছোট ব্যাগও দিয়েছে, এই বড় ব্যাগটা নয়, পিঠের একটা ছোট ব্যাগ দিয়েছে, আর একটা জ্যাকেটও দিয়েছে। সেই জ্যাকেটটা বেশ ভালো। পৃথ্বীজিদের লাগেজের মধ্যে আমরা আমাদের জ্যাকেটগুলোকে ফেরত পাঠিয়ে দিয়েছি। ওই জ্যাকেটটাই পরতে হবে, কারণ যাতে এনারা ভিড়ের মধ্যে আমাদের চিনতে পারেন। ও আমাদের জ্যাকেট পরা যাবে না। এবং ওই জ্যাকেটটা বেশ ভালো, ধোয়া জ্যাকেট, মানে ড্রাই ওয়াশ করা জ্যাকেট, সেটাও ভরে নিয়েছি আমরা। তো এই ব্যাগ দুটো আমাদের সঙ্গে যাবে, রাজুর একটা, আমার একটা, এবং পিঠে যে একটা শ্যাক দিয়েছে ছোট্ট, সেই শ্যাকটা নিয়েই আমরা পরিক্রমা করব। আশা করা যায় এবার সব কিছু ঠিক হবে। এই ডাফল ব্যাগটাই কিন্তু আপনাকে ইউজ করতে হবে। আপনি আপনার যে লাগেজ নিয়ে যাচ্ছেন, সুটকেস বা শ্যাক বা যে ধরনের ব্যাগ হোক, সেটা কিন্তু আপনি কৈলাস মানস সরোবরে নিয়ে যেতে পারবেন না। কেউ নেবে না, ওরা কিন্তু আপনাকে সেই ব্যাগ নিতে দেবে না। তার দুটো কারণ, একটা হচ্ছে এর কালার, এটা দেখে রেকগনাইজ করা যাবে। 2 নম্বর, ব্যাগের উপর একটা নাম্বার দেওয়া আছে, দেখবেন ওই নাম্বারটা দিয়ে ওরা রেকগনাইজ করে কোন কোম্পানির ব্যাগ, কোন ট্যুরিস্টের ব্যাগ। আমার নাম্বার ছিল 3039। এবার ওটা দিয়ে ওরা বাসে ব্যাগ পৌঁছে দেবে, বাস থেকে আবার আপনার ঘরে ব্যাগ পৌঁছে দেবে, উল্টোটাও ওভাবেই হবে। ব্যাগ শুধুমাত্র আপনাকে ক্যারি করতে হবে যখন আপনি বর্ডার ক্রস করছেন, কাস্টমস এবং ইমিগ্রেশনের সময় আপনার ব্যাগটা আপনাকে হাতে নিয়ে পেরোতে হবে। বাদবাকি সব সময় ব্যাগ কিন্তু ওরাই ক্যারি করবে, ওরাই আপনার ঘরে পৌঁছে দেবে। সুতরাং
এই ব্যাগ ছাড়া আপনি আপনার লাগেজ নিয়ে যেতে পারবেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি বাড়ির থেকে কাঠমান্ডু বা নেপালগঞ্জ অবধি যে লাগেজ নিয়ে যাচ্ছেন, যে সুটকেস বা যে শ্যাক, সেটা কোথায় রাখবেন? সেটা রাখতে হবে হচ্ছে হোটেলে। কাঠমান্ডুতে অথবা নেপালগঞ্জে আপনি যে হোটেলে রয়েছেন, সেই হোটেলে আপনার ব্যাগটা বা সুটকেসটা রেখে দিতে হবে। জামা কাপড়, প্রয়োজনীয় জিনিসপত্র এই ডাফল ব্যাগে ভরতে হবে, ভরে ওদেরকে দিয়ে দিতে হবে। এই হচ্ছে সিস্টেম। ফেরার সময় পরিক্রমা করে যখন ফিরে আসবেন, তখন আবার আপনি আপনার সুটকেস নিয়ে নেবেন বা ব্যাগ নিয়ে নেবেন। তখন কিন্তু এই ডাফল ব্যাগটা আপনাকে এক্সট্রা হয়ে যাবে আপনার কাছে, এবং সেটা নিয়ে আপনাকে বাড়ি ফিরতে হবে। এটা কিন্তু আপনাকে পার্মানেন্টলি দিয়ে দেওয়া হচ্ছে। हर महादेव। हर हर महादेव। कैलाश के लिए चल रहा हूँ। एकदम तिलक जी खूब नमस्ते। खूब मजेदार मानुष। नमस्ते। तो आप जा रहे हो एयरपोर्ट तक? और एयरपोर्ट तक। ओके चलिए। हाँ नहीं, टीवी में नहीं, मेरा यूट्यूब चैनल है उसमें। थैंक यू। चलो हमारे साथ हाँ हाँ हाँ। आपका कोई प्रॉब्लम तो नहीं है? मतलब ओके ओके ओके। তো এনারা হচ্ছেন আমাদের টিমেরই সবাই। থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব। हर महादेव। হর হর মহাদেব। हर महादेव। হর হর মহাদেব। हर महादेव। चलिए। कैलाशपति की जय कैलाशपति की जय। भगवान भला करेगा। একদম করেগা। পশুপতিনাথ পেরিয়ে গেলাম আমরা। আমরা রয়েছি কাঠমান্ডুতে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে। 3:55-তে এখান থেকে ফ্লাইট ধরে আমরা যাচ্ছি নেপালগঞ্জ। অনেক কিছুর পর অবশেষে শুরু হতে চলেছে আমাদের কৈলাস মানস সরোবর যাত্রা। এই হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল। আজকে আমরা যাব এখান থেকে নেপালগঞ্জ অবধি। কাল সকালে নেপালগঞ্জ থেকে আবার ফ্লাই করব শিমিকোট। সব কিছু থাকছে এই ভিডিওতে, সঙ্গে থাকুন। এখন স্থানীয় সময় 3:22। আমাদের ফ্লাইট হচ্ছে 3:55-তে, কিন্তু আমাদের ট্যুর অপারেটর বা স্থানীয় কারোরই কোনো হেলদোল নেই। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, বলছে ও হো জায়গা। আমাদের তো রীতিমতো টেনশন হচ্ছে। আমরা জেনারেলি 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যাই, সে ডোমেস্টিক ফ্লাইট হোক আর ইন্টারন্যাশনাল। তো এখানে ডোমেস্টিক ফ্লাইট নিয়ে অত হেলদোল নেই। আর পুরো ফ্লাইটটার অর্ধেকের বেশি হচ্ছে আমাদেরই গ্রুপের লোকজন। যে কাছে আমাদের গ্রুপে 7 জন আছি এখানে। আমরা একটা টিকিটে 6 জন, একজনের আলাদা ছিল, সব একবারই চেক ইন করে দিল। এবার সিকিউরিটি সামনে। আমরা যখন নেপালে এসেছিলাম আগে 2022-এ, তখন এই এয়ারপোর্ট থেকে, এই ডোমেস্টিক থেকেই ফ্লাই করে গিয়েছিলাম জনকপুরের ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন। 5 নম্বর গেট থেকে আমাদের ফ্লাইট ছাড়বে, পুরো বাসের মতো। হ্যাঁ, লোকজন দৌড়াতে আসছে, কোনো রকমের সিকিউরিটি চেক করছে, ঢুকে যাচ্ছে। সিকিউরিটি চেক নিয়ে অত চাপের কিছু দেখলাম না। এই হচ্ছে 5 নম্বর গেট। বয়স্ক লোকদের না সেই পুরনো ATR 72 প্লেন, বুদ্ধ এয়ারের। নেপালে এই ছোট প্লেনে চড়া মানে প্রাণ হাতে করে চড়া, যা মহাদেবের ইচ্ছা তাই হবে। আমার সিট নাম্বার 4C। আচ্ছা, রাজু এবং বাকি দল সবাই পরের বাসে আসছে। এখন ঘড়িতে 3:50। 55-তে তো ছাড়বেই না, মানে ছাড়তে 4:15 হবে। মাত্র 7 মিনিট লেট, মানে এত তাড়াতাড়ি ছাড়বে ভাবিনি। আচ্ছা, এটা 1 ঘন্টার ফ্লাইট এখান থেকে নেপালগঞ্জ। মানে রাজু যেটা বলছে 3:55 ফ্লাইট, 3:52-তে লোকজন মানে ক্যাজুয়ালি ঢুকছে, কোনো চাপ নেই, বিন্দাস। আবার একজন উঠে আবার কাউন্ট করে নিয়ে গেল, 2 জন বাকি আছে বলে আবার নিচ থেকে 2 জনকে ধরে নিয়ে আসে। কিন্তু ছাড়লো আলটিমেটলি। দেখুন এখন 4:04 বাজে। এই যে হ্যাঁ, খুব একটা দেরি কিন্তু করেনি, মানে 10 মিনিট জাস্ট। মানে ভাবা যায় এই ছেড়ে এসে টারম্যাক থেকে এখানে এসে আবার দাঁড়িয়ে গেল। আমার মনে হয় রানওয়েতে ক্লিয়ারেন্সের জন্য ওয়েট করছে এখন। হ্যাঁ, 1 ঘন্টার ফ্লাইট, এটা একটু বেশি সময় লাগবে। তো নেপালে ফ্লাইট চড়া সবসময় একটু রিস্কি, বিশেষ করে বুদ্ধা এয়ারের ফ্লাইট। আমাদের ট্রাভেল এজেন্ট এটাই কেটে দিয়েছি। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। হর হর মহাদেব। হ্যাঁ, মহাদেবের যা ইচ্ছে। এবার আমরা আর কিচ্ছু মানে পিছুটান অনুভব করছি না, যা হবে দেখা যাবে। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनास अर्थ साकार, महाकाय तो सगुण
ল্যান্ড করে গেছি, 5:10 বাজে। আমাদের জীবনের বোধহয় অন্যতম সেরা ফ্লাইট, অন্যতম সেটা। পৃথ্বী থাকলেও তাই বলতো। আপনারা যদি কাঠমান্ডু থেকে নেপালগঞ্জ ফ্লাই করেন, যদি কাঠমান্ডু থেকে নেপালগঞ্জের দিকে আসেন তাহলে ডান দিকের সিট নেবেন, আর নেপালগঞ্জ থেকে কাঠমান্ডু ফ্লাই করলে বাঁ দিকের সিট নেবেন। যা দৃশ্য দেখতে পাবেন না, এভারেস্ট মাকালু রেঞ্জ পুরো দেখতে পাবেন, অসাধারণ লাগবে। आप है केरला से, आपका नाम सुनील और आप है प्रदीप खंडेलवाल। खंडेलवाल। कहाँ से आए? बॉम्बे से। प्रदीप खंडेलवाल। सुनील और प्रदीप जी हमारे साथ जाएंगे पूरा यात्रा के लिए। थैंक यू। এখানে কিন্তু গরম আছে, 34 ডিগ্রি সেলসিয়াস। এর বর্ডার পেরুলেই ও পাশেই লখনৌ। আমরা জাস্ট লখনৌ থেকে বোধহয় 40-50 কিলোমিটার দূরেই রয়েছি। আমাদেরকে যিনি রিসিভ করতে এসেছেন ট্যুর অপারেটরদের পক্ষ থেকে, তার মুখে যা খবর পেলাম আজকে 25টা ফ্লাইট এখান থেকে সিমিকোট দিয়েছে। উনি বলছেন আপনারা সকালে এলেন না কেন? সকালে এলে সুবিধে হতো, তাহলে আজকেই চলে যেতে পারতেন। প্রচণ্ড রাশ রয়েছে। এই যে ফ্লাইট এখান থেকে সিমিকোট, আমরা কাল সকালে যাব, আজকে এখানে স্টে করব। এটা কিন্তু ছোট ফ্লাইট, 18 সিটের বা 20 সিটের ফ্লাইট। এখানে আমাদের জন্য এই ম্যাক্রো বাস এটা রয়েছে। বাহ, ব্যাগগুলো তুলে দিয়েছে আগে। চলিয়ে উঠিয়ে আপলোক। তখন আমি একটু ভুল বলেছি, আমি বললাম লখনৌ 40 কিলোমিটার হবে। আসলে লখনৌ এখান থেকে নেপালগঞ্জ থেকে 200 কিলোমিটার, সময় লাগে 4 ঘন্টার মতো। আমরা যখন ফিরবো তখন নেপালগঞ্জ থেকে আর কাঠমান্ডু ফ্লাই ব্যাক করবো না, তাতে খরচা বেশি হয়ে যাবে আমাদের। আমরা নেপালগঞ্জ থেকে লখনৌ অবধি যাব, এরা আমাদের লখনৌতেই ড্রপ করে দেবে। লখনৌ থেকে ফ্লাইট ধরে কলকাতা যাব। আর যদি কাঠমান্ডু যাই তাহলে দিল্লি থেকে আবার চেঞ্জ করে কলকাতা, মানে অনেক ঘুরপথ, ফ্লাইটের ভাড়াও বেশি। এটাই আমাদের জন্য সুবিধাজনক হবে। এই হচ্ছে আমাদের আজকে রাতের আস্তানা, হোটেল সিদ্ধার্থ, নেপালগঞ্জ। অভ্যর্থনাটা ভালোই করলো। এই হচ্ছে আমাদের রুম, ব্যবস্থা ভালোই, রুমটাও ভালো অবশ্যই। টাকা ভরপুর নিচ্ছে, কিন্তু এখনও অবধি এদের সার্ভিস কিন্তু দুর্দান্ত, এই ব্যাপারে কোনো কথা হবে না। এবং সবসময় কানেকশান বজায় রেখেছে। আমরা যখনই যা কোয়ারি করেছি, এই যে এতদিন ডিলে কী হবে না হবে, সবসময় কিন্তু আমাদের সঙ্গে থেকেছে, অ্যান্সার দিয়েছে, কোনো নিরাশ করেনি। এখানে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করার রয়েছে, সেটা হচ্ছে ট্যুর অপারেটরদের সম্পর্কে। প্রথম কথা হচ্ছে যে আমরা এই কৈলাস মানস ট্যুরের জন্য কোনো রকম কোনো স্পন্সরশিপ কোনো সংস্থার থেকে নেইনি, যদিও আমাদের সেরকম প্রচুর অফার ছিল, কিন্তু আমরা ঠিক করেছিলাম যে আমরা নিজেদের পয়সা খরচ করে এই ট্যুর, এই তীর্থ করব। পৃথ্বীর জন্য প্রচুর টাকা গচ্চা গিয়েছে, ও যেতে পারেনি বলে আমাদের $1590 সেটা তো দিতেই হয়েছে। আচ্ছা, সে সম্পর্কে অন্য একটা ভিডিও আমি তৈরি করছি, যেখানে সমস্ত ইনফরমেশান এক জায়গায় করা থাকবে, সেখানে বলবো। আচ্ছা, এই সেক্টরে মানে নেপাল দিয়ে যারা কৈলাস মানস সরোবর এই মহাতীর্থে নিয়ে যান যে ট্যুর অপারেটররা, কাঠমান্ডুতে রয়েছেন, নেপালগঞ্জে রয়েছেন, লখনৌতে রয়েছেন, দিল্লিতে রয়েছেন, সবার সার্ভিস কম বেশি একই রকম। সবাই একই ধরনের সার্ভিস দেন, একই ধরনের খাওয়া দাওয়া দেন, একই ধরনের হোটেলের রুম দেন। ইনফ্যাক্ট এখানে একটা কথা বলার রয়েছে, সেটা হচ্ছে এরকমও হয়েছে যে ট্যুর অপারেটর এ, ট্যুর অপারেটর বি, ট্যুর অপারেটর সি, তারা বিভিন্ন জায়গা থেকে কাস্টমার নিয়েছেন, তারা আবার ক্লাব করে ট্যুর অপারেটর ডিকে হ্যান্ডওভার করে দিয়েছেন। এটাই কিন্তু চলেছে, এটা চলে। সুতরাং আপনি কোনো একটা সংস্থার সঙ্গে যাচ্ছেন মানে সেই সংস্থাই আপনাকে পুরো ট্যুরটা করিয়ে নিয়ে আসবে তা কিন্তু নয়, তারা আবার অন্য কারোর সঙ্গে হ্যান্ডওভার করে দিতে পারে। এটা কিন্তু কমন জিনিস। এখানে সার্ভিস যেটা বললাম সবারই মোরাললেস একই রকম, যে যেখানে ছড়ানো সেখানে সবাই ছড়াচ্ছে, যে যেখানে ভালো দেওয়া সব জায়গায় ভালো দিচ্ছে। নেপালগঞ্জ, তাকলাকোট, কাঠমান্ডু, দারচেন, এইসব জায়গায় সেম হোটেলে সবাই রাখে, পরিক্রমার সময় সবাই ছড়ায়, কেউ ভালো সার্ভিস দিতে পারে না, খাওয়া দাওয়া সবার একই রকম। তো এই হচ্ছে ট্যুর অপারেটর সম্পর্কে ব্যাপার। আর একটা কথা, দাম মানে কস্ট কিন্তু যে যা পারে তাই নেয়।
আমরা যে ট্যুর করেছি 2.5 লক্ষ টাকায়, পরে 50,000 টাকা এক্সট্রা দিতে হয়েছে এই নেপালগঞ্জ দিয়ে যাওয়ার জন্য, সেই একই ট্যুর 3.5 লক্ষ টাকায়, 4.5 লক্ষ টাকায়ও আমাদের একই গ্রুপে করেছে, এরকম উদাহরণও আমি পেয়েছি। আবার আমাদের থেকে 10,000 টাকা কমে গিয়েছে, সেই উদাহরণও আছে। সুতরাং এই সেক্টরে এইগুলো হচ্ছে ব্যাপার যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সন্ধে নামছে নেপালগঞ্জে। এই যে আমরা মকাই বাড়ি নিয়ে এসেছি আমাদের সঙ্গে, এবং আমাদের ইচ্ছে হচ্ছে মানস সরোবরের পাশে বসে মকাই বাড়ির চা খাবো। যে কাজটা পৃথ্বীজিৎ করে সেটা এবার রাজু করছে। চলো। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি, আমি আগেও দেখিয়েছিলাম। এই যে দেখুন, এরকম একটা ডিফিউজার, এইসব মৈত্রীর মাথা থেকেই এসেছে আর কি। এই ডিফিউজারটা আমরা কিনে নিয়েছি, যার মধ্যে চাপাতি ঢেলে দিই। এবার এটা জল গরম করে এই পাত্রটা দেখুন, এটা আমি ক্যারি করছি চা ভেজানোর জন্য। জল গরম করে এটার মধ্যে ঢেলে দেবো, ডিফিউজারটা ওর মধ্যেই থাকবে, ওই ছাকাছাকির কোনো ব্যাপার নেই। দারুণ ব্যাপার কিনা বলুন? হ্যাঁ। আচ্ছা, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এটার লিঙ্ক দিয়ে দেবো, অ্যামাজনের লিঙ্ক, আপনারাও পেয়ে যাবেন। এই যে গরম জল ঢেলে দিয়েছি, এবার ভিজুক। এখনও অবধি হোটেল, টয়লেট সব কিছুই আমরা তো মনের মতো পাচ্ছি, ভালো পাচ্ছি, কিন্তু কৈলাস মানস সরোবর ট্যুরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই টয়লেট, ওয়াশরুম, যেটা পরিক্রমার সময় সবচেয়ে চ্যালেঞ্জিং। মানস সরোবরে এবং তারপরে কৈলাসে ওই দার্চেনে, যেটা কৈলাসের বেস পয়েন্ট, বেস লোকেশান, এই সব কিছু বলবো। আপনারা যারা দেখছেন, এই সিরিজটা ফলো করছেন, আস্তে আস্তে সব কিছু আপনারা জানতে পারবেন। একটা ভিডিওতে না বলে আমি কিন্তু বিভিন্ন ভিডিওতে যখন যেরকম কনটেক্সট হবে সেই অনুসারে তথ্যগুলো দেবো। তো ভিডিও সিরিজটা দেখতে থাকুন। তো সবচেয়ে চ্যালেঞ্জিং হবে মানস সরোবর এবং তারপর এই দার্চেন, যেটা কৈলাসের বেস ক্যাম্প, সেখানেও 1 রাত থাকবো। আর তারপর ওই পরিক্রমার সময় টয়লেট, সেখানে প্র্যাকটিক্যালি যতটুকু আমি শুনেছি লোকজনদের কাছে কথা বলে, এখানেও কাঠমান্ডুতেও টয়লেট বলে কোনো কিছু নেই। আর থাকলে পরেও তার দরজা টরজা কিছু নেই, মানে এরকম একটা ব্যাপার আছে। আমাদের সে নিয়ে কোনো চাপও নেই, কিন্তু যারা অনভ্যস্ত তাদের সমস্যা হতেই পারে। সেই ব্যাপারে মাইন্ডসেট করে আসাটা ভালো। সেই জন্য প্রিপেয়ার থাকার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে টয়লেট পেপার, ওয়েট টিস্যু, এগুলো সঙ্গে ক্যারি করতে হবে। এটা কিন্তু মাস্ট, এটা ভুললে চলবে না। রংটা দেখেছেন? দারুণ। আচ্ছা, চাটা খেয়ে প্ল্যান কি, বেরোবে আজকে? তো আশেপাশে ঘুরবো, ওটাই প্ল্যান। রাত্রিবেলা আমাদের ব্রিফিং দেবে এদের তরফ থেকে, সেখানে বোঝা যাবে যে কালকে কখন আমরা বেরোবো। এখান থেকে সিমিকোট অবধি যে ফ্লাইটগুলো, সেগুলো বাসের মতো চলে আর কি, মানে আসে যায়। আর এখানে বিভিন্ন ট্যুর অপারেটার্সরা রয়েছেন, কেউ হয়তো 8টা ফ্লাইট বুক করে রেখেছে, কেউ 6টা, কেউ 10টা, এরকম। মানে কোনো একটাতে আমরা যাব। এখন কটার ফ্লাইটে যাব সেটা আমাদের এখনও বলেনি। ইনফ্যাক্ট আমরা এখনও পাসপোর্টও পাইনি। আমাদের নতুন করে এই রুটের পারমিট বার করেছে, সেই পারমিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। সেই পারমিট পেয়েছি আমরা। সেখানে আমার নাম, রাজুর নাম এবং পৃথ্বীজিতের নামও আছে। বাই দ্য ওয়ে, পৃথ্বীজিৎ যে গেল না, তার জন্য আমাদের প্রচুর টাকা কিন্তু লোকসান হলো। ওরা কিন্তু টাকা ফেরত দেয় না, কারণ হচ্ছে ট্যুরটা যখন পারমিটটা বার করে এরা অ্যাপ্লাই করে, তখন ওদের $1590 চাইনিজ গভর্নমেন্টকে দিতে হয়, যেটা অফেরতযোগ্য। এবং পৃথ্বীজিতের ওই পুরো টাকাটাই গেছে, কিছু করার নেই ওখানে। এবার আমাদের অনেক ভুল ট্যুরে, তার মধ্যে আরেকটা ভুল হচ্ছে আমরা প্রত্যেকবার, আপনাদেরকেও বলি, নিজেরাও করি, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স করে আসা, ট্রাভেল ইন্স্যুরেন্স করে আসা। এইবার জীবনে প্রথমবার তাড়াহুড়োতে বলুন আর যাতেই বলুন, বড় মিস্টেক হয়েছে, আমরা ট্রাভেল ইন্স্যুরেন্স করেও আসিনি। যদি ট্রাভেল ইন্স্যুরেন্স করে আসতাম তাহলে হয়তো পৃথ্বীর এই টাকাটা আমরা ফেরত পেতাম। মানে $1590, বুঝতেই পাচ্ছেন, কম নয়, সাংঘাতিক, তাই না? তো পৃথ্বীর নাম ওই পারমিটে রয়েছে, সেই জন্য। যে জায়গাটায় আমাদের হোটেল নেপালগঞ্জে, সেখানে কিছুই নেই। এখানে মার্কেট বলতে 2-3টে দোকান, এই যে এরকম কয়েকটা দোকান রয়েছে, ব্যাস। আর এই হলো আমাদের হোটেল। থেকে 500 মিটার মতো গেলে মনে হয় একটা বড়সড় মার্কেট আছে। যাই হোক, আপাতত কিছু করার নেই। আরেকটু পরেই আমাদের ব্রিফিং হবে 8টার সময়, এখন বাজে 7:45।
আমাদের ঢুকে পড়তে হবে এখনই হোটেলে। শুধুমাত্র এই নেপালগঞ্জের রাস্তা খোলা বলে প্রচুর তীর্থযাত্রী এই পথেই যাচ্ছে। এখানে অনেক ভিড়, মানে আজকে মনে হয় এই হোটেল পুরো ভর্তি। কালকে হয়তো 700-800 লোক ফ্লাই করবেন সিমিকোটে। এই হচ্ছে ডিনার। সুগনিল কোথা থেকে আসছো বললে? আমি আজকে ডানকুনি থেকে। ওকে, ঠিক আছে। মর্নিং, আজকে 12 তারিখ, 12ই জুলাই। এখন সকাল 7:15। আমরা রয়েছি নেপালগঞ্জে। এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এখান থেকে ফ্লাই করব সিমিকোট অবধি। ছোটো প্লেন 18 সিটারের, সেই প্লেনে যাব সিমিকোট। সিমিকোটে আজকে নাইট স্টে হবে। কালকে সিমিকোট থেকে জিপ নিয়ে আমরা যাব হিলসা বর্ডারে। নেপালের বিখ্যাত সেই সেল রুটি, এখানে আলু মটরের তরকারি রয়েছে। এই দেখুন, এখানে রয়েছে মিলেটের রুটি, এখানে বলে কোদুকি রুটি। এটা দারুণ খেতে। সতে করা ভেজিটেবল, এখানে রয়েছে সম্বর, ওপাশে শ্যামুই, এখানে পোহা ছিল, পোহা শেষ হয়ে গেছে, দেবে আবার নিশ্চয়ই। আর এখানে আলু। ব্যাগগুলো প্রথমে পেয়ে বেশ আনন্দিত হয়েছিলাম যে ট্যুরের মধ্যে এত একটা সুন্দর ব্যাগ দিল, কিন্তু যেভাবে টানা হ্যাচড়া করছে এই ট্যুরের পরে এই ব্যাগ আর আস্ত থাকবে বলে মনে হয় না। যাই হোক, এখন বাজে সকাল 10টা বেজে গেছে নাকি? 10টা বেজে গিয়েছে। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা, 10:40 বাজে, অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ সকালবেলার ফার্স্ট ফ্লাইটটা ডিলে করেছে, সেই জন্য সব ডিলে। এখন আমরা যাচ্ছি, এখান থেকে এয়ারপোর্ট যাব, তারপর ওই ছোট ফ্লাইট 18 সিটারের ফ্লাইট, সেটা করে সিমিকোট। রাজু, ব্যাগের চিন্তা আর করো না, ব্যাগ আর থাকবে না আসতো। আমার স্যাকটা নেই, আমি নিশ্চিন্ত। স্যাকটা থাকলে প্রচুর দুঃখ পেতাম যে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদেরকে একটা স্যাকও দিয়েছে, স্যাকটা ব্যাগের মধ্যে ভরে দিয়েছি আমরা। আপাতত যা কিছু আছে এই একটা পিট ব্যাগেই আমরা নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এটা আগে আমাদের বলেনি, এখানে এসে জানতে পারলাম যে ওই বড় ব্যাগের ওজন 10 কেজির বেশি হওয়া যাবে না, তাহলে পার কেজিতে 200 টাকা করে ফাইন লাগবে। এটা ছোট ফ্লাইট, সেই জন্য। এখানে একটু কারেকশন রয়েছে, আমি 10 কেজি বললাম, পার হেড আসলে ডাফল ব্যাগ প্লাস শ্যাক মিলিয়ে 15 কেজি করে অ্যালাউড। 15 কেজির বেশি হলে পার কেজিতে 200 টাকা করে ফাইন। তবে আমাদের যাবার সময় আমি দেখেছিলাম 19 কেজি 20 কেজিও ওজন অ্যালাউ করে দিয়েছিল, কিন্তু ফেরার সময় এরা ফাইন দিয়েছে। ফেরার সময় আমি ফাইন দিয়েছি। অনেকে জল নিয়ে এসেছিল মানস সরোবরে, তার জন্য অনেকেরই ওজন বেড়ে গিয়েছিল। ফেরার সময় কিন্তু 15 কেজির বেশি 1 কেজি হলেও ফাইন নিয়েছে, তবে যাওয়ার সময় কোনো ফাইন নেয়নি। সামনে আমি আর রাজু দুজন বসেছি, এখানে দুজনই বসা যায়, কিন্তু বেল্ট বাঁধা যাচ্ছে না। আমাদের গ্রুপে 7 জন, কিন্তু এই ফ্লাইটে 4 জনের জায়গা রয়েছে। তো আমরা দুজন যাচ্ছি, আর 2 জন মহিলা রয়েছেন, ওনারা যাচ্ছেন, বাকি 3 জন পরের ফ্লাইটে আসছেন। গরম কিন্তু সাংঘাতিক আছে। সিমিকোট গেলে হয়তো একটু অবস্থার পরিবর্তন হবে। এখানে নেপালগঞ্জের এয়ারপোর্টের ভেতরে ফুল কেওস, সম্পূর্ণ অরাজকতা যাকে বলে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ঘটনা হয়েছে। এরপরের যে ফ্লাইটটা আছে তাতে একটাই সিট আছে, হয় আমি যাবো নইলে রাজু যাবে। রাজু বললো তুমি যাও, মানে আমাদের গ্রুপের 3 জন যেতে পারবে। মানে ওখান থেকে আনলো আমাদের 4 জন, এখানে এসে বলছে 3 জন যেতে পারবে। মানে ব্যাপারটা পুরো বাসের মতো আর কি, পুরো বাস। যাই হোক, তো এখন আমি যাচ্ছি, রাজু পরেরটায় আসবে। জানি না পরেরটায় আসতে পারবে কি না, মানে ব্যাপারটা এরকম না যে পরেরটাতেই আসবে। এখানে সবাই অনুরোধ করছে, বসে আছে দল নিয়ে, যে আমাদেরটা আগে দিন, আমাদেরটা আগে দিন, এরকম একটা ব্যাপার চলছে আর কি। আরে যাতা, কোনো রকম কোনো অর্গানাইজ ব্যবস্থাপনা কিচ্ছু নেই। এই যে আমাদের ফ্লাইটে যারা যাবে তাদের ব্যাগগুলো এখানে ডাম্প করে রাখা আছে। এটা রাজুর ব্যাগ, ও পরেরটায় আসবে, সেই জন্য ওর ব্যাগ আলাদা করা আছে। এরপর আমাদের বোর্ডিং পাস দেবে এখান থেকে, তারপর ওইখানে লাইনে দাঁড়িয়ে ঢুকতে হবে। এখন যে ফ্লাইটটা আছে আমারটার আগে তাদের এন্ট্রি হচ্ছে, এরপরে আমি যাব, তারপরে রাজু আসবে। আরেকটা কথা, প্রচণ্ড গরম, পাখা চলছে, তাতে কিছুই হচ্ছে না। এসি তো নেই, পাখাতেও কাজ হচ্ছে না। মানে এখন বাইরে বোধহয় 38 ডিগ্রি সেলসিয়াস হবে, তার কম নয়। তো ভেতরে প্রচণ্ড ঘাম হচ্ছে, অস্বস্তিকর অবস্থা। ঘড়িতে 1টা বেজে 15 মিনিট, 1
এখনও আমরা বসে রয়েছি এই নেপালগঞ্জ এয়ারপোর্টে দীর্ঘ সময়। অনেক প্রথমে বললো আমার বোর্ডিং হবে, রাজুকে পরের ফ্লাইটে পাঠাবে, তারপর ফ্লাইটগুলো ডিলে হয়ে গেল সব। তার কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, বলে এই হাওয়াতে ফ্লাইট উঠবে না। আগেই বলেছি 18 সিটের ফ্লাইট। এই গরমের মধ্যে এই এয়ারপোর্টে বসে থাকাটা যে কী কষ্টকর। আমরা যদি বলতাম যে না দুজনেই পরের ফ্লাইটটাতে যাব, তাহলে হয়তো হোটেলে বসে থাকতে পারতাম, বেটার হতো। এখন যেটা খবর, আজকে নাও উঠতে পারে ফ্লাইট। এখন 1:15 বাজে, আমাদের বলছে আমাদের এজেন্ট, সেও বেপাত্তা হয়ে গেছে আর কি। তারপর ফোন করে তাকে ডাকানো হলো, ফোন করে বললাম, তো সে বলছে যে 4টে অবধি আমরা ওয়েট করব, যদি ফ্লাইট ওড়ে তাহলে 4টের মধ্যে উঠবে। হতেই পারে যে আমি যেতে পারবো, রাজু থেকে যাবে, কারণ ওর পরের ফ্লাইট আমার তো লাগেজ নিয়ে চলে গেছে, আই কার্ডও নিয়ে গেছে, যদিও বোর্ডিং পাস এখনও দেয়নি। তো হতেই পারে যে আমাদেরটাও ক্যান্সেল হলো, রাজুরটাও তো হবেই সেক্ষেত্রে। আর আমারটা উঠতে পারে, রাজু থেকে যেতে পারে এখানে, ও তাহলে কালকে যাবে। মানে ব্যাপারটা এখন এরকম আনসার্টেন। তো এই পথ দিয়ে যারা আসবেন, এই আনসার্টেনটিগুলো এই পথে খুবই স্বাভাবিক। কিন্তু যদি কেউ চাকরি করেন বা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আপনারা কৈলাস মানস সরোবর ট্রিপে আসছেন, সেক্ষেত্রে কিন্তু বাফার সময়, বাফার দিন হাতে নিয়ে আসবেন, তা না হলে কিন্তু সমস্যা। এটা কিন্তু খুব জরুরি। এখন জানি না কতক্ষণ বসতে হবে। আমাদের এজেন্ট খাবার নিয়ে এসেছে, লাঞ্চ। এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে আমরা খাচ্ছি। এই যে জলের বোতল, টেট্রা প্যাক, গোলাপ জামুন, দই বা রায়তা কিছু হবে। এটা বেশ ভালোই হবে। এটা দারুণ করেছে, ভেজ বিরিয়ানি টাইপের, ওপরে আবার কাজু বাদাম ছড়িয়ে দিয়েছে, দারুণ সুন্দর, টেস্টি আর গরম। আর ওটা রায়তাই ছিল, তো রায়তা দিয়ে এই বিরিয়ানি। এখন বাজে 3:45, ক্যান্সেলড। তো যেটা হয়েছে, আমাদের তো লাগেজ নিয়ে চলে গেছে, বোর্ডিং পাস দিয়ে দিয়েছিল। এবার লাগেজ বলছে এখানেই থাকবে, যেহেতু চেক ইন হয়ে গেছে। हाँ 33 ঠিক है मत करते हैं। লাগেজ তো দিয়ে দিয়েছিলাম আমারটা, তো এখন ওরা বলছে লাগেজ থাকবে আর তোমরা চলে যাও হোটেলে, কাল সকালে চলে আসবে। আমি বললাম ঘুমাবো কী করে রাত্রিবেলা, আমার তো রাতে পড়ার জন্য যে গেঞ্জি প্যান্ট সব কিছু তো ওখানে রয়েছে। তারপর আবার ওখানে গেলাম, প্রথমে বলছিল হবে না, তারপর একটু রাগারাগি করলাম, বকাবকি করলাম, তারপর নিয়ে গেল যেখানে লাগেজ ছিল। দেখলেনি তো, ওখানে আবার ভিডিও তুলতে মারণ করছিল, ওখান থেকে আবার বার করে নিয়ে এলাম। এই হচ্ছে গল্প। প্রচণ্ড গরম, দরদর করে ঘামছি, জামা কাপড় নোংরা হয়ে গেছে, একদম সাংঘাতিক বাজে অবস্থা। কালকে বলছে ভোরবেলা ফার্স্ট ফ্লাইটে আমাদের দেবে, মানে আজকে সারাদিনটা তো গেলই, এবার রাতের ঘুমটাও যাবে, কারণ ভোরবেলা ফার্স্ট ফ্লাইট ধরতে গেলে 4টের সময় উঠতে হবে। অবস্থা খুব খারাপ। মহাদেব কত পরীক্ষা নিচ্ছে বলো। হ্যাঁ তুই যাবই, আলবাত যাবো, দর্শন না করে ফিরবো না, আর আপনাদেরকেও দেখাবো। গুড মর্নিং। আজকে 13 তারিখ, এখন সকাল 5:28 নেপালি টাইম। আজকে আবার আমরা চেষ্টা করছি নেপালগঞ্জ থেকে সিমিকোট যাওয়ার। গতকাল তো যেতে পারিনি, আপনারা জানেন। আজকে আবার ফার্স্ট ফ্লাইটে চেষ্টা করব যাওয়ার। সকালবেলার দিকে হাওয়া কম থাকে, সকালবেলার দিকে গতকালও সব ফ্লাইটই চলেছিল। দেখা যাক আজকে কি হয়। আশা করা যায় আজকে নেপালগঞ্জ থেকে আমরা সিমিকোট পৌঁছাতে পারবো। আমাদের জন্য ব্রেকফাস্ট রাখা ছিল রিসেপশনে একটা ব্যাগের মধ্যে, সেটা দিয়ে দিয়েছে সবাইকে হাতে। ঘড়িতে এখন 5:53 রওনা দিলাম আমরা এয়ারপোর্টের থেকে। এয়ারপোর্টে গিয়ে আবার কি হবে সেটা এখনো জানি না। রাজু পরের বাসে আসে, ওর মনে হয় খুব সম্ভবত পরের ফ্লাইটই হবে, আমাদের ফ্লাইটে আর কোনোভাবেই হবে না। আমি অনেক রিকোয়েস্ট করলাম। আকাশে হালকা মেঘ রয়েছে, তবে হাওয়া নেই একদমই। আবারও এখানে চরম অরাজকতা। গতকালের বোর্ডিং পাস তো চলবে না আজকে আবার, কারণ গতকালের বোর্ডিং পাসে গতকালের ডেট রয়েছে, আজকে আবার বোর্ডিং পাস দেবে, ইস্যু করবে নতুন করে, সেই জন্য আবার আইডি নিল। কিন্তু কারা গতকাল ছিল তাদেরটা আগে প্রেফারেন্স দেওয়া, সেরকম কোনো ব্যাপার নেই। আবার ভিড়, আবার সবাই মিলে জমা দিচ্ছি, কারটা আগে কারটা পরে, সেরকম কোনো ব্যাপার আর মেনটেইন নেই আর কি। জানি না কখন হবে। বোর্ডিং পাসে ফ্লাইট টাইম দেওয়া আছে 6টা, এখন আমার ঘড়িতে 6:45 স্থানীয় সময়।
এখানে না কোনো নিয়ম কানুন নেই। আবারও বলছি, আপনারা যদি এখানে আসেন তীর্থযাত্রার মনোভাব নিয়ে আসবেন। ট্রাভেল এজেন্টকে অতগুলো টাকা দিচ্ছেন মানেই সবসময় যে সব কিছু সিস্টেমেটিক থাকবে সেটা কিন্তু এই যাত্রায় একেবারেই এক্সপেক্ট করবেন না। যাই হোক, এখন বোর্ডিং করব। এটা এটিআর 72, এটা কাঠমান্ডু যাবে। এই যে ছোট ছোট ফ্লাইটগুলো এগুলোই যাবে নেপালগঞ্জ থেকে সিমিকোট। দুটো সার্ভিস প্রোভাইডার রয়েছে, একটা তারা এয়ার আর একটা হচ্ছে সুমিত এয়ার। আমাদেরটা সুমিত এয়ারে, এইটা করে যাব আমরা। ও আচ্ছা, এবার এটা ছাড়বে এই যে এখানে, তারপর মনে হয় ওটা, তারপর আমাদেরটা। পাইলট সাহেব ইন্সপেকশন করে নিলেন। ইনি হচ্ছেন আমাদের এই ছোট্ট ফ্লাইটের পাইলট। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই হচ্ছে ভেতরটা। টোটাল 19টা সিট, আমি সবার লাস্ট সিটে। জানলা রয়েছে, দেখাতে পারবো আপনাদের। 18 জন প্যাসেঞ্জার, একটা সিট রয়েছে এয়ার হোস্টেজের জন্য। ফ্লাইট এয়ার এই এয়ারক্রাফট সম্পর্কে যা বলছে, 9N-AMG এটা হচ্ছে এটার কোড এই এয়ারক্রাফটের। আর ফ্লাইট রাডার এই এয়ারক্রাফট সম্পর্কে যেটা বলছে সেটা হচ্ছে যে এর ইঞ্জিন হচ্ছে L410 টার্বোলেট, সুমিত এয়ারের নামে রেজিস্টার্ড। আর মডেল হচ্ছে 70A9EB। আচ্ছা, পৃথ্বীজিতের জন্য প্রচণ্ড মন খারাপ হচ্ছে, রাজু পরেরটায় আসছে। আমার পাশের সিটটা এয়ার হোস্টেসের। এয়ার হোস্টেস একজনই রয়েছে, মানে পৃথ্বী থাকলে জমে যেত। এই প্রথমবার জীবনে কোনো এয়ার হোস্টেসের পাশে বসে ফ্লাইটে যাত্রা করছি। প্রচণ্ড গরম। ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলছেন যে ফ্লাইট আকাশে ওঠার পর ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো। একটা সেফটি ইনস্ট্রাকশন দিয়েছে, এটা হাওয়া করার জন্য সবচেয়ে ভালো কাজে আসছে। যাই হোক, একটু বেটার হয়েছে। আচ্ছা, আমি প্রনাউন্সিয়েশনটা ভুল করছিলাম, ইটস সামিট এয়ার, নট সুমিত এয়ার। সাতটা 24 বাজে ল্যান্ড করে গেলাম সিমিকোটে সেফলি। তবে দুরন্ত ফ্লাইট, সাধারণ লাগলো। এখানে টেম্পারেচার দারুণ সুন্দর। এখন বোধহয় 16-17 ডিগ্রি সেলসিয়াস হবে। দারুণ মনোরম আবহাওয়া, চারদিকের পরিবেশও অসাধারণ। এবার কোথাও একটা বসে ব্রেকফাস্টটা করতে হবে, তারপর রাজু আসুক, হোটেলে চেক ইন করবো। আজকে এখানেই থেকে যাব, মানে তাই করতে হবে। এদের ওই 20টা মতো জিপ আছে, গতকাল যারা এসেছিলো তাদের নিয়ে ওই জিপগুলো সব আজকে বেরিয়ে গেছে। আজকে আর কোনো জিপ নেই যা আমাদের নিয়ে যাবে। আমাদের আজকে ওয়েট করতেই হবে এখানে। হ্যালো স্যার, থ্যাংক ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ। রাস্তার পাশেই এটা একটা ক্যাফে। দেখুন অবস্থা, কেউ নেই,
আমার কাছে কোনো টাকা পয়সাও নেই, সব টাকা পয়সা রাজুর কাছে, মানে নেপালি কারেন্সি। এখানে বসে ব্রেকফাস্টটা করে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। এরা যদি কিছু বলে একটা কফি নিয়ে নেবো, রাজু এলে পয়সা দেবো, তাছাড়া আর কিছু করার নেই। আমার কাছে ডলার রয়েছে, আমরা ডলার নিয়ে এসেছি। এটা কিন্তু করবেন, এই পথে আসুন যা অন্য দেশে যান, ডলার ক্যারি করাটা খুব ফ্লেক্সিবল একটা ওয়ে। হ্যাঁ, আপনি অবশ্যই অন্য কিছুও করতে পারেন, যেমন ফরেক্স কার্ড বিদেশে অন্য জায়গায় গেলে, তবে এই পথে উচিত হবে ডলার সঙ্গে নিয়ে আসা। আমরা ডলার নিয়ে এসেছি, আমরা বর্ডারে চাইনিজ ইউয়ান কিছু নিয়ে নেব ডলার এক্সচেঞ্জ করে। ফল দিয়েছে, একটা কাপ কেক আছে, এখানে একটা স্যান্ডউইচ আছে, একটু রাইস আর আলু ভাজা আর একটা পরোটা, যথেষ্ট। চামচ, টিস্যু পেপার সবই দিয়ে দিয়েছে, জলও। বাহ, এদের খাওয়া দাওয়া প্রথম থেকেই দুর্দান্ত। রাজু চলে এসেছে। কেমন ছিল ফ্লাইট বলো? ফাটাফাটি না? যদি ফ্লাইটে চড়তে হয় তাহলে নেপালেই চড়া উচিত। 100% সহমত। দারুণ দারুণ ফ্লাইট, হ্যাঁ, এক্সপিরিয়েন্স দারুণ। এখন এখানে শোনো গল্প, আপনারাও শুনুন। এখনও আমাদের দুর্ভাগ্য শেষ হয়নি। যেটা হয়েছে, কালকে বিকেল 3-4টে থেকে এই রাস্তায়, যে রাস্তা দিয়ে আমরা যাব, দুটো গাড়ি মুখোমুখি এমনভাবে আটকে গেছে যে এপাশ থেকেও গাড়ি ওপাশে যেতে পারছে না, ওপাশ থেকেও গাড়ি এপাশে আসতে পারছে না। মানে কালকে যারা এসেছিলেন এখানে, তারা কিন্তু আজ সকালে যাওয়ার কথা, তারা যাননি, কারণ রাস্তা বন্ধ। আর এই রাস্তা কখন খুলবে তার কোনো ঠিক নেই। তো এই হচ্ছে লেটেস্ট আপডেট। এরকম হতে পারে, যা শুনলাম, যে আমাদের দুদিনও এখানে থেকে যেতে হতে পারে। আমি ওটাই ভয় পাচ্ছিলাম যে তোমাকে না ওখানে আটকে দেয় যুদ্ধার জায়গা নিয়ে, কারণ এরা না বেরুলে এখানে কিন্তু ঘরেরও শর্টেজ হবে। ঘড়িতে এখন 9:19। ঠায় বসে আছি, আমাদের লাগেজেরও কোনো খবর নেই, আর ঘরেরও কোনো ব্যাপার নেই। মানে আমরা জিজ্ঞেস করছি আমাদের যে এজেন্টের পক্ষ থেকে যে এসছে তাকে, ও কিছুই বলতে পারছে না, বলছে ওয়েট করো, দেখছি। স্লিপিং ব্যাগটা আনলে ভালো হতো। হ্যাঁ, একটু পরে যখন ঠান্ডাটা লাগবে তখন একটু স্লিপিং ব্যাগে বসে শুয়ে থাকা যেত। হ্যাঁ, কিছু যখন করার নেই তখন একটু হাঁটি। ছোট্ট একটা গঞ্জ, এই সিমিকোট এয়ারপোর্টের পাশেই। এখানেই যত হোটেল, খাবারের দোকান সব কিছু রয়েছে। লোক এনেই যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে এবার ঘর আছে কিনা অত, সেটা একটা কিন্তু বিরাট বড় প্রশ্ন। কারণ এখান থেকে তো লোক বেরোতে পারছে না। গতকাল যারা এসেছিল তারা যেতে পারেনি, গাড়ি বললাম আটকে আছে রাস্তায়। আবার নেপালগঞ্জের লোক আসছে। এখানে লোকাল বাড়িগুলো দেখুন, যেগুলো পুরনো সেগুলো পাথরের তৈরি। ঘড়িতে এখন 9:45, নেপালি স্ট্যান্ডার্ড টাইম। আমাদের হোটেল দিয়ে দিয়েছে, আমরা সেদিকেই যাচ্ছি। হোটেল মানস সরোবর বলে কিছু একটা আছে, স্থানীয় বাজার। বেশ বড় জায়গায় কিন্তু এই সিমিকোট। প্রথমে ভেবেছিলাম একটা ছোট্ট গঞ্জ হবে, কিন্তু এখন ব্যাপ্তিটা বোঝা যাচ্ছে, বেশ বড়। এখান থেকে কাঠমান্ডু যেতে বোধহয় 1-2 লাগবে গাড়িতে, আর এখান থেকে নেপালগঞ্জ 1-2 বেশি লাগবে কাঠমান্ডু যদি বাই রোড যাওয়া হয়। যা এখানে একজন স্থানীয় লোকের সঙ্গে কথা বলে জানলাম। এই এয়ারপোর্টটা হয়েছে বলেই কিন্তু এই জায়গাটার উন্নতি হয়েছে, এত রিমোট হলেও। এয়ারপোর্টটা না হলে এত উন্নতি হতো না। তবে আমার আর রাজুর মনে একটাই প্রশ্ন, যে এখানে তেল আসছে কিভাবে। আমি লোকজনের সঙ্গে কথা বললাম, ওই কোশ্চেনটা করা হয়নি, করব। এই হচ্ছে আমাদের হোটেল মানস সরোবর। যাক, খারাপ নয়। मुखों में जाएगा, भगवान उतने मुखों से प्राप्त पाते हैं, उतने मुखों से खाते हैं। इसलिए भगवान का एक मुख नहीं है, अनेक। ওখানে একজন মহারাজ, উনি আরেকটা দলের সঙ্গে এসেছেন। সবাই কোশ্চেন করছেন, নানা রকমের ধর্মের কোশ্চেন, ভালো জীবন কিভাবে কাটানো যায় ইত্যাদি ইত্যাদি। উনি তার সুন্দর উত্তর দিচ্ছেন। যাই হোক, এখন বাজে 12টা। যত সময় যাচ্ছে না, একটা অদ্ভুত পরিবর্তন হচ্ছে। এই বিভিন্ন ঘটনাক্রমের মধ্যে দিয়ে এবারের যে কৈলাস মানস সরোবর যাত্রা, এর মধ্যে দিয়ে না অনেক কিছু উপলব্ধি হচ্ছে।
এই ট্যুরটা মানে ট্যুর নয়, এটা মহাতীর্থযাত্রা, এবং এটা মানালি, সিমলা, দার্জিলিং বেড়াতে যাওয়ার মতো নয়। এটা তো অবশ্যই আপনারাও বোঝেন। প্রথম অস্বস্তি হচ্ছিল, সব কিছু স্বাভাবিক হচ্ছে না, আটকে যাচ্ছে। পৃথ্বীর পা ভেঙে গেল, চলে গেল। তারপর নানা রকম সমস্যা, মানিব্যাগ হারিয়ে ফেললাম একবার, সেটা তো ভিডিওতে ক্যাপচার করা নেই। আরও অনেক রকমের কিছু, টাকা পয়সা নিয়ে সমস্যা, মানে আমাদের কাছে ডলার আছে, পৃথ্বীর পা যখন ভাঙলো, আমরা যখন হাসপাতালে নিয়ে গেলাম, ডাক্তারের ফিস দেওয়ার জন্য আমাদের নেপালি কারেন্সি নেই। আমরা নেবে আসলে 1-2 দিন নেপালে থাকবো, 500 টাকা নেপালের ছিল, ওই রকমই একটা কিছু। তো সেটা দিতে গিয়ে আটকে গেলাম। হাসপাতালের এটিএম থেকে টাকা তুলতে পারলাম না, অনেক দূরে গেলাম, সেখানে গিয়ে টাকা তুলতে পারলাম না। দেখলাম আমি পুরনো এটিএম কার্ড ইউজ করছি, সেটা আবার নিয়ে নিল এটিএম মেশিন। আবার নতুন এটিএম কার্ডটা, তখন আমার মনে পড়লো, আরে আমার ডেবিট কার্ড তো চেঞ্জ হয়েছে। তারপর ওই কার্ডটা দিয়ে ইন্টারন্যাশনাল ট্রানজাকশান অন করে টাকা তুললাম। নানা জায়গায় প্রতি পদে নানা রকমের বাধা, ডিলে হচ্ছে। দেখলেন তো ওখানে নেপালগঞ্জে আটকে গেলাম, আবার এখানে এসে এখন শুনছি গাড়ি আটকে গেছে। তো যত এগুলো হচ্ছে তত বুঝতে পারছি এরকমটা কখনো হবে না যে এই পথে আপনি আসবেন, সব কিছু স্মুথভাবে সবসময় হবে না। সেই আশা করে এলে কিন্তু আপনি এরকমভাবেই ঠকবেন। এবং এই থেকে আমার উপলব্ধি হচ্ছে যে এই পথে যেতে গেলে আপনার মনকে শান্ত করতে হবে, ধৈর্য রাখতে হবে, এবং এই প্রতিকূলতাগুলো একভাবে না অন্যভাবে, কোনোভাবে আপনার সামনে আসবে, এবং সেগুলোকে জয় করেই এগোতে হবে। এটাই এই যাত্রার থেকে শিক্ষা। এরকম নয় যে আপনি 2.5-3 লাখ টাকা দিচ্ছেন আর মহাদেব আপনার সঙ্গেই যাবে, একদম ঠিকঠাক মতো আপনাকে নিয়ে যাবে, আপনার দর্শন হয়ে যাবে। মানস সরোবরের জলে আপনি তর্পণ করবেন, তারপর কৈলাস দর্শন করবেন, পরিক্রমা করবেন স্মুথভাবে, 2.5-3 লাখ টাকা দিয়ে আসছেন, সব কিছু হয়ে যাবে, চলে আসবেন, এরকমটা ভেবে কিন্তু আসবেন না। প্রতিকূলতা সব জায়গায়। এখানে আমাদের ঘর দিয়ে দিয়েছে, ঘরটা ভালো, প্রত্যেক ফ্লোরে টয়লেট রয়েছে, টয়লেট কমন। তো এখানে এমনও ঘর রয়েছে যেখানে 6 জন শেয়ার করছে, এমনও ঘর রয়েছে, এ পাশের একটা ঘর রয়েছে যেখানে দেখলাম ঢালাও মেঝেতে বিছানা করা, সেখানেও অনেকে থাকবেন। তো এই হচ্ছে ব্যবস্থা। দারুণ সুন্দর আবহাওয়া, খুব সুন্দর। তবে এত প্রতিকূলতার মধ্যেও কিন্তু সবাই, যে এখানে প্রায় বোধহয় কতজন আছে, 30 জন, 70 জন, টোটাল 70 জন, কারো মুখে হাসি কিন্তু অভাব হচ্ছে না, সবাই কিন্তু হাসছে, সবাই কিন্তু প্রতিকূলতার মধ্যে দিয়েই আসছি আমরা, কেউ হাসি ছাড়ছি না। যাই হোক, একটু পরেই লাঞ্চের জন্য ডাকবে। আচ্ছা, ফোনের নেটওয়ার্ক কানেকশান এখানে রয়েছে, আমি ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে এসেছি, ওয়াইফাই রয়েছে, সুতরাং অসুবিধার কিছু নেই, স্ট্রং ওয়াইফাই রয়েছে। এই হচ্ছে আমাদের ঘর, 4টে সিঙ্গেল বেড, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বাইরেটা। ওয়াশরুম খুবই পরিষ্কার কিন্তু কমন, এবং ইংলিশ যে চেয়ার টয়লেট সেটাও অ্যাভেলেবেল রয়েছে। ওয়াশরুমটা এই যে সোজা এখানে, বেশ ভালো লাগছে। যত এগুচ্ছি না তত মনের পরিবর্তন হচ্ছে, বিশ্বাস করুন, এটা আলাদা অনুভূতি হচ্ছে। কি আছে লাঞ্চে? ভাত, ডাল, তরকারি, স্যালাড, পাঁপড় আছে। এখন সময় রাত ঠিক 9টা। আমাদের ডিনার সার্ভ করেছে 8টার সময়। ডিনারে ছিল ডাল, ভাত, রুটি আর একটা তরকারি, আলু বেগুনের তরকারি। কালকে খুব সম্ভবত আমাদের এখান থেকে বেরোতে 12টা হয়ে যাবে, কারণ আজকে হিলসা থেকে গাড়িগুলো আর ফেরত আসতে পারেনি, রাস্তায় আটকে গিয়েছিল গাড়িগুলো, তো যাত্রীদের ওখানে নামিয়ে আর ফেরত আসতে পারেনি। জেনারেলি সকালবেলা গাড়িগুলো এখান থেকে যায়, হিলসাতে নামিয়ে আবার হিলসা থেকে সন্ধেবেলা ফেরত আসে। পরের দিন আবার গাড়িগুলো এখান থেকে পরের দিনের তীর্থযাত্রীদের নিয়ে আবার হিলসা যায়। এই হচ্ছে এখানের একটা রুটিন। এখান থেকে হিলসা অবধি সময় লাগে 6 ঘন্টা। তো আমাদের ট্যুর অপারেটর বলছে কালকে সকালবেলা 7:30-8টা নাগাদ ওখান থেকে গাড়িগুলো রওনা দেবে। আসার সময় খালি গাড়ি আসবে, তো 4 ঘন্টাতে চলে আসবে। আশা করা যায় 12টা নাগাদ গাড়িগুলো এখানে চলে আসবে। আমরা 12:30-1টা নাগাদ রওনা দেবো, আর হিলসা গিয়ে পৌঁছাবো 7টা 7:30 হয়ে যাবে। হয়তো আমাদের লাঞ্চ এখানে দিয়ে দেবে, অথবা প্যাকড লাঞ্চ দেবে, যেটা রাস্তায় কোথাও খেয়ে নিতে হবে। এই হচ্ছে প্ল্যান। কেমন লাগলো আমাদের এই পর্ব প্লিজ কমেন্ট করে জানাবেন। পৃথ্বীজিৎ নেই জানি, অনেকটাই মিস করছেন আমার মতো আপনারাও ওকে, কিন্তু কিছু করার নেই, দুর্ঘটনা তো দুর্ঘটনাই। ভালো থাকবেন সকলে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।
পরের পর্বে আপনাদের সঙ্গে নিয়ে আমি আর রাজু যাব তিব্বতের বর্ডার হিলসাতে, তারপর সেখান থেকে বর্ডার ক্রস করে তিব্বতে টাকলাকোটে। শুভরাত্রি, ভালো থাকবেন সকলে। আপনাদেরকে আমার যেটা বলার আর কি, যে আমরা সবাই মিলে ভালো তো থাকবোই, আমিও ভালো হয়ে যাবো, এই নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু আপনারা আমাদের এই যে চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, এটার পাশে যেরকম ভালোবাসা নিয়ে আছেন সেরকম থাকুন। নতুন নতুন ভ্রমণের গল্প, নতুন নতুন জায়গা নিয়ে আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে শিবাজি আর রাজুর জন্য।